দেখো আজকে 5 নম্বরটা দেখাই। এটা যদিও আগে করাইছি, ঠিক আছে, জাস্ট দেন ওভার একটু আলোচনা করে দিচ্ছি আমরা রেখে দেওয়ার জন্য। এখানে আমাদের ন্যারেশনের ক্ষেত্রে ফার্স্টে বলছে যে রিনা সেড টু সীমা, ওয়াই ডোন্ট ইউ গেট আপ আর্লি ফ্রম স্লিপ। দেখো আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি যে ন্যারেশনের ক্ষেত্রে আমরা প্রথমে দেখব যে বক্তাকে শ্রোতাকে কী দেখব, বক্তা এবং শ্রোতা। তাহলে এই বাক্যে যদি লক্ষ্য করি এখানে বক্তা কিন্তু রিনা আর শ্রোতাকে সীমা, তাহলে আমরা বক্তা এবং শ্রোতা পেয়ে গেছি, ঠিক আছে। তো এখন আমরা রিপোর্টেড স্পিচটা লক্ষ্য করি। বলছে ওয়াই ডোন্ট ইউ গেট আপ আর্লি ফ্রম স্লিপ, তুমি কেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠো না, ঠিক আছে। কে বলছে? রিনা বলছে সীমাকে। তো যেহেতু এটা এই যে কোয়েশন মার্ক, এটা কি মার্ক, মানে এটা যেহেতু স্পিচটা যেহেতু প্রশ্নবোধক, সেহেতু আমরা এখানে সেডের জন্য আমরা কি ইউজ করব, সেডের জন্য আমরা আক্সড দিব। প্রথমেই আমাদের সেন্টেন্সে কাজ করতে হবে কার? সেড টুর কাজ করতে হবে। তাহলে সেড টুর জন্য এখানে আমরা ইউজ করতে পারি আক্সড। আর ইনভাইটেড কমার জন্য সেডের পরে কার কাজ করতে হয়? ইনভাইটেড কমার জন্য এখানে আমরা ইফ ইউজ করতাম যদি এখানে ডাব্লিউএস কোয়েশন না থাকতো। যেহেতু ডাব্লিউএস কোয়েশন এখানে দেওয়া, তাই আমরা এখানে কি ইউজ করব? ডাব্লিউএস কোয়েশন ইউজ করব। যে রিনা আক্সড সীমা ওয়াই শেষ। এবার তুমি এই হোয়াই থেকে বাদ, এতটুকুর কাজ শেষ, শেষ না? এখন আমাকে কাজ করতে হবে জাস্ট যে এই অংশটার কাজ করতে হবে আমাকে, এই অংশটাকে দেখতে হবে যে এটার বিষয়টা কি। তো আমরা যখন এই অংশটা কাজ করব, মাইন্ডেড মনে রাখবা যে আমাকে কি করতে হবে? আগে সাবজেক্টের কাজ আগে করতে হবে, আর অক্সিলারি ভার্বের কাজ কি পরে করতে হবে। কোথায়? ইন্টারোগেটিভে। তাহলে সাবজেক্টকে ইউ, সাবজেক্টকে ইউটাকে, ইউটা হচ্ছে এই সীমা, ইউটাকে সীমা। তাহলে সীমার জন্য যখন আমরা লিখব তখন আমরা লিখব শি, কি লিখব? তার প্রনাউন ফর্মটা লিখব শি দিয়ে ব্র্যাকেট আমরা লিখে দিব এটাকে এস, সীমা। তারপরে আর এই ডোন্টটা কই যাবে? ভিতরে। ইউটা তো লিখে আসতে, তার ডোন্ট যদি ভিতরে যায় কি হবে বলো তো? ডোন্ট ভিতরে গেলে কি হয় স্যার? তাহলে বলছে এখানে এটা আগে করিয়েছি, ঠিক আছে। সো বলতেছে শি, সো এই ডোন্ট যদি ভিতরে যায়, আবার বলতেছে ডোন্ট ভিতরে গেলে কি হয় বলো স্যার? ডোন্ট ভিতরে গেলে কি হয়? ডিড নট। এটা একটু মনে রাখবেন, ঠিক আছে। যদি বাক্যে শুধু ডো দিয়ে প্রশ্ন করা হয়, ডো দিয়ে প্রশ্ন করলে এটা ভিতরে গিয়ে ভার্বকে কি করে? টু করে দেয়, ভার্বকে কি করে? আর যদি মনে করো যে এটা ডোন্ট দিয়ে প্রশ্ন করে, কি দিয়ে? ডোন্ট দিয়ে প্রশ্ন করলে এটা জাস্ট সেন্টেন্সে গিয়ে ডিড নট হবে, আর কিছু না। এই দুটুকু মনে থাকবে তো। আর যদি তোমাকে ডিড নট দিয়ে ডিড দিয়ে প্রশ্ন করে, এটা ভার্বকে হ্যাড দিয়ে ভার্বকে 3 নাম্বার করে দিবে। হ্যাড দিয়ে ভার্বকে কয় নাম্বার করবে? 3 নাম্বার। আর যদি তোমার বাক্যে ডিড নট থাকে, কি থাকে? এটা জাস্ট হ্যাড নট দিয়ে ভার্বকে কি করবে? 3 নাম্বার করবে। ভার্বকে কয় নাম্বার করবে? 3 নাম্বার। এই ডু আর ডিডের ব্যবহারটা কিন্তু মনে থাকতে হবে, যে ডু দিয়ে যদি প্রশ্ন করে ভার্বটাকে টু করে দেবে, আর যদি ডোন্ট থাকে ডোন্ট গিয়ে সরাসরি কী হবে? ডিডন্ট হবে। ক্লিয়ার? আর যদি ডিড দিয়ে প্রশ্ন করে এটা গিয়ে হ্যাড দিয়ে ভার্বকে কয় নং করবে? 3 নং। আর যদি ডিড অন থাকে তাহলে হ্যাড অন দিয়ে ভার্বের 3 নাম্বার। আচ্ছা, এই অংশটা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে যখন এখানে আমাকে যে আক্সড দিয়ে যে রিনা আক্সড সীমা ওয়াই দেওয়ার পরে সি দিলাম, সেটাকে সীমা, সীমা দেওয়ার পরে আমরা যেটা লিখব, এই যে ডোনটা ভিতরে ডোনটা ভিতরে গিয়ে কী হয়ে যাবে? ডিড নট। কী হয়ে যাবে? ডিড নট হয়ে যাবে। বুঝতে পেরেছ? ডোনটা ভিতরে গিয়ে হবে কি স্যার? ডিড নট হবে। তো এই ডোনটা ভিতরে গিয়ে আমার ডিড নট হবে, আর কোনো চেঞ্জ হবে না। ডিডন্ট গেট আপ আর্লি ফ্রম স্লিপ আমরা লিখে দেবো এতটুকু, যে রিনা আক্সড সীমা ওয়াই শি ডিডন্ট গেট আপ আর্লি ফ্রম স্লিপ। ক্লিয়ার স্যার? তাহলে বলুন তারপরে কীভাবে লিখবো? রিনা আক্সড, এইটা এই জায়গায় জাস্ট আক্সড লিখবো, আক্সড সীমা, পর লিখবো ওয়ার পরে এখানে কি দিব? সীমা। এই ডিডন্টের ভিতরে কী হবে? এই ডোন্টটা হবে ডিডন্ট গেট আপ আর্লি ফ্রম স্লিপ। মনে থাকবে তো? আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট বাক্য। এবার সেকেন্ড বাক্যে যদি আমরা যাই, বলছে সীমা সেড, সীমা বলছে, কে বলছে? বলছে যে ইট ইজ এ
টাফ ফর মি টু লিভ বেড আর্লি। তাহলে সীমা সেট এখানে একটা কমা হবে, ওরা ভুল করছে, ঠিক আছে। তো আমরা সেটের জন্য কি লিখব? দেখো একটা কথা বলি, প্রথম বাক্যে যেহেতু প্রশ্ন করছে, এটা দ্বিতীয় বাক্যতে উত্তর দিচ্ছে, আর উত্তর সবসময় অ্যাসার্টিভ বাক্যে কিসে হয়? অ্যাসার্টিভ। তাহলে সীমা যে বাক্যটা বলছে এটা কি? অ্যাসার্টিভ। আর এমন তো বোঝা যায় যে ইজের আগে কিছু দেওয়া, তাহলে এটা কি? অ্যাসার্টিভ বাক্য, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা সীমা লিখবা সেটের জন্য। যদি উত্তরে কেউ প্রশ্নগুলো যদি উত্তর দেয়, তুমি এখানে লিখতে পারো কি? রিপ্লাইড। কি লিখবা? রিপ্লাইড। যদি তুমি স্মার্টলি বুঝো, আর যদি না বুঝো তাহলে জাস্ট টোল্ড, আগের মতো কি দিবা? টোল্ড। আর এই যে এখানে একটা ইনভার্টেড কমা থাকবে, ইনভার্টেড কমার জন্য কি দিব আমরা? দ্যাট দিব। এখানে একটু ছাপাতে ভুল আছে, দ্যাট দিব। দ্যাট দেওয়ার পরে ইটের তো কোনো নাই, ইট যা আছে ইট ইটই থাকবে ইট, আর ইসটা হয়ে যাবে কি? ওয়াজ। ইট ওয়াজ। ইট ওয়াজ থেকে এরপরে যা আছে কতটুকু আছে? থট ফর। এই মিটা কিন্তু সীমা, এটা ফার্স্ট পারসন, মানে বাক্যটা যে বলতেছে, বাক্যটা বলছে কে? সীমা। যেহেতু বাক্যটা বলছে সীমা, এই মিটা হবে কি? সীমা। কারণ ফার্স্ট পারসন মানে হচ্ছে যে বাক্যটা বলে সে, আর সেকেন্ড পারসন মানে ইউ হচ্ছে যে বাক্যটা শুনে সে। তাহলে মিটাকে সীমা। তাহলে এটার জন্য আমরা কি দিব? হার। মি লাস্টে না, তো মি যদি লাস্টে থাকে, সীমা লাস্টে গেলে কি হবে? শি, হার, হার। তাহলে এটা যে সীমা, এটা উল্লেখ করে দিতে হবে যে রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ পরে এখান থেকে এটা লিখবো যে টাফ ফর হার টু লিভ বেড আর্লি। ক্লিয়ার? আচ্ছা, আসেন তারপরে যদি যাই আমরা, এরপরের বাক্যটা দেখো, বলছে এখানে অ্যালাস ইট ওয়াজ এ ব্যাড হ্যাবিট সেড রিনা বলছে এটা একটা খারাপ অভ্যেস। এটা কি একটা? তাহলে এই বাক্যটা বলছে কিন্তু রিনা। তাহলে রিনা এটা অ্যালাস দিয়ে কি বললো? এক্সক্লেম উইথ সোরো, মানে দুঃখের সাথে বললো। অ্যালাস থাকলে কি দিব? এক্সক্লেম উইথ। উড়ে থাকলে কি দিব? এক্সক্লেম উইথ জয়। মনে লক্ষ্য করেন, আমরা লিখবো এই যে রিনার এখানে রিপুটেড ভার্বটা কিন্তু কোথায়? রিপুটেড ভার্বটা লাস্টে। এই রিপুটেড ভার্বটা আমাকে লিখতে হবে কোথায়? ফার্স্টে লিখতে হবে। লিখবো কি? রিনা। এই যে জাস্ট ওর যে সেইডের জন্য মূলত কিন্তু এই অ্যালাসকে ধরবে। তাহলে অ্যালাসের জন্য আমরা কি লিখবো? এক্সক্লেমড। এক্সক্লেমড উইথ সোরো। এক্সক্লেমড উইথ কি? সোরো। এই কথাটা আমাকে লিখে নিতে হবে, ঠিক আছে। লেখার পরে আমাকে দ্যাট দিতে হবে, কারণ আমরা জানি এক্সক্লেমেটরিতেও কী হয়? ইনভার্টেড কমার জন্য দ্যাটই হয়। এরপর জাস্ট এখান থেকে বাক্যটা শুরু করতে হবে যে ইজের জন্য লিখবো কি? ওয়াজ এ ব্যাড হ্যাবিট। তোমরা কি বুঝতে পেরেছো? কি লিখবো? ইট ওয়াজ এ ব্যাড হ্যাবিট। এরপরটা একটু লক্ষ্য করো, এরপরে ও আবার বলতেছে কি? ইফ ইউ লিভ ব্যাড আর্লি, তুমি যদি তাড়াতাড়ি কী করো? বিছানা থেকে উঠো, ইউ ক্যান এনজয় সাউন্ড হেলথ, তুমি একটা ভালো স্বাস্থ্য উপভোগ করতে পারবে। এই বাক্যটা তো বোঝা যাচ্ছে রিনাই বলছে। তাহলে রিনা এটা কোন বাক্য? যে এটা অ্যাসার্টিভ বাক্য। এটা কোন বাক্য? যেহেতু রিনা আরেকটা অ্যাসার্টিভ বাক্য বলছে, তার মানে আগের বাক্যের সাথে এটা কী হবে? জোড়া হবে। এটা রিনা বলছে। তাহলে আমরা বলছিলাম যে দ্বিতীয় বাক্য যদি তুমি অ্যাড করো, হয় অ্যান্ড অ্যাডেড দিবা, কি লিখবা? যেহেতু অ্যাসার্টিভ হলে অ্যান্ড অ্যাডেড, নাহলে কি ওই ফুল স্টপ দিয়ে, একটা ফুল স্টপ দিয়ে তার সাবজেক্টটা লিখবে যে শি অ্যাডেড। হয় অ্যান্ড অ্যাডেড, নাহলে কি শি অ্যাডেড। এই দুইটা দেখে তুমি একটা লিখতে পারো যেভাবে। যদি ফুল স্টপ দাও শি অ্যাডেড, আর ফুল স্টপ না দিলে অ্যান্ড অ্যাডেড, সাথে কি দিতে হবে? দ্যাট। সাথে কি দিব? দ্যাট দিব। কারণ এই অ্যাডেডটা লিখলে মূলত সেইডের পরিবর্তে, আর দ্যাটটা লিখলাম ইনভার্টেড কমার পরিবর্তে। প্রত্যেকটা বাক্যে যদি তোমার সেড নাও থাকে, তাও সেডের জন্য কিছু লিখতে হবে। ইনভার্টেড কমার না থাকলে ইনভার্টেড কমার জন্য কিছু লিখতে হবে। এরপর আমরা শুরু করবো ইফ থেকে। কি দিব? ইফ। ইউটাকে, যেহেতু বাক্যটা বলতেছে রিনা, তাহলে ইউটা হবে সীমা। তাহলে এখানে সি দিয়ে আমি কি দিব? অ্যাজ দিব, যে সীমা। এরপরে লক্ষ্য করো এখানে একটা বিষয় দেখো, এখানে লিভ, ইউয়ের জন্য তো সি লিখলাম, ইউয়ের জন্য কি লিখলাম? সি দিয়ে যে সীমা দিলাম। এই যে এরপরে কিন্তু আমি টেন্সের কাজ করব, সেটের কাজ করলাম, ইনভার্টেড কমার কাজ করলাম, এখন কাজ করব পার্সনের কাজ করলাম, এখন কাজ করবো কার? টেন্সের কাজ করবো। এখানে বাকি কোনো অ্যামিজার আছে? দেখো এখানে কোনো অ্যামিজার নাই, কোনো ওয়াজ ওয়ান নাই। তাই আমি ভার্বটা যদি 1 নং থাকে 2 নং করবো, 2 নং থাকলে হ্যাড দিয়ে 3 নং করবো। ভার্বটা কয় নং আছে? লিভ এটা কয় নাম্বার আছে বলো? লিভ এটা 1 নাম্বার আছে। তাহলে লিভের 3টে ফর্ম বলি তো আমরা। লিভ,
লেফট লেফট, গুড। আমাদের এই ফর্মগুলো জানতে হবে, ঠিক আছে। লিভ লেফট, তাহলে এখানে আমরা ইউজ করবো কি লেফট ইউজ করবো, যে লেফট। শি লেফট ভ্যাট, শি লেফট ভ্যাট আর্লি, ঠিক আছে। তো এখানে একটা কমা হবে, এটা ওরা ছাপাইতে ভুল করছে। এখানে এটা এটা কিন্তু কমা, এটা কি কমা। তাহলে এই বাক্যটা কমার সাথে বাক্যের জন্য নতুন করে সেট কিছু লিখতে হয় না, কমার সাথের জন্য। তাহলে এখানে সে লিভ ভ্যাট আর্লি, যে আর্লিটা লেখার পরে আমরা লক্ষ্য করো, আর্লিটা মানে এই পর্যন্ত আসার পরে আমরা কমাটা আছে না, এখানেও কমা দিব। কমা দিয়ে এই ইউটাকে আবার সীমা, সীমার জন্য আবার তুমি সি লিখবা, ক্যানটার জন্য কি দিবা কুড লিখবা, কুড এনজয় সাউন্ড হেলথ, আর কিছু না। মানে কমা জাতীয় বাক্যে নতুন করে অ্যান্ড অ্যাডেড দিতে হয় না, ঠিক আছে। এটা যেভাবে আছে এই একইভাবে লিখে দিব। আচ্ছা, এবার 3 নম্বর বাক্যে যদি যাই, ফলো মাই অ্যাডভাইস, এটাও কে বলছে তোমরা বলো? এটাও রিনা বলছে। তাহলে রিনা একসঙ্গে কয়টা বাক্য বলছে? 3টা। তাহলে এখানে ফলো মাই অ্যাডভাইস, তাহলে এটাও আমি বলছিলাম কি নতুন বাক্য মানেই হয় অ্যান্ড দিয়ে, নাহলে এভাবে একটা ফুল স্টপ দিয়ে পরে কি সি লিখবা। তো এখন অ্যান্ড দিয়ে যদি অ্যাসার্টিভ বাক্য হয় দিব অ্যাডেড, ইন্টারোগেটিভ হলে কি দিব আক্সড, অ্যান্ড আক্সড, যেহেতু 3 নাম্বার অ্যান্ড অলসো অ্যাডেড অথবা অ্যান্ড অলসো আক্সড। আর এখন এটা কোন বাক্য আগে আমাকে জানতে হবে। যদি অ্যাসার্টিভ হয় দিব অ্যান্ড অ্যাডেড, যদি ইন্টারোগেটিভ হয় দিব অ্যান্ড আক্সড, আর যদি ইম্পারেটিভ হয় অ্যান্ড রিকোয়েস্টেড, অ্যান্ড অর্ডার্ড, অ্যান্ড অ্যাডভাইস অথবা অ্যান্ড টোল্ড, যেটাই হয়। এটা কোন বাক্য? কি দেখে চিনলাম ইম্পারেটিভ? কি ভার্ব, কোন ভার্ব? ফলো, ফলো একটা ভার্ব, ফলো, ফলোড, ফলোড। তাহলে ফলো যেহেতু একটা ভার্ব, সেন্টেন্সের আগে কোনো সাবজেক্ট নেই, তাহলে এটা কি একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে আমাকে লিখতে হবে কি বলেন, এটা এই সেন্টেন্সটা দ্বারা কী বোঝাচ্ছে? ফলো মাই অ্যাডভাইস, তাকে কি রিকোয়েস্ট করছে নাকি অ্যাডভাইস দিচ্ছে? এ কাইন্ড অফ অ্যাডভাইস। অথবা আমরা সরাসরি লিখতে পারি কি টোল্ড, কি লিখবো অ্যান্ড টোল্ডও লিখতে পারি, অথবা ফুল স্টপ দিয়ে শি টোল্ডও লিখতে পারি। আর ইম্পারেটিভে মনে রাখবো যে আমরা ইনভার্টেড কমা জানি, এখানে কিন্তু মনে মনে ইনভার্টেড কমা আমরা ধরে নিব, মনে আছে তো? প্রত্যেকটা নতুন বাক্য ইনভার্টেড কমা এবং সেইটার জন্য ধরতে হবে। তাহলে ইনভার্টেড কমার জন্য আমরা কি দিব টু, শেষ। আর ইম্পারেটিভ আমি একটা কথা বলছিলাম, ভার্বের কোনো পরিবর্তন মানে এখানে টেন্সের কাজ হয় না। তাহলে ফলো মাইটাকে যেহেতু প্রথম ব্যক্তি, তাহলে রিনা, তাহলে ফলো মাই, এটা মাঝখানে থাকলে তাহলে রিনার মাঝখানটা কী হবে হার, দিয়ে আমরা রিনা দেবো হার অ্যাডভাইস, শেষ। ক্লিয়ার? ন্যারেশনটা ক্লিয়ার? ওকে, আসো 6 নম্বরে একটু আলোচনা করি, সবার সাথে একটু আলোচনা করে দিই। এখানে বলছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ লিটল গার্ল নেমড তারিন, ঠিক আছে। এখানে বানান স্পেলিংয়ে ভুল করছে, এটা তারিন হবে, লিখছে ট্রেন। তো ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ লিটল গার্ল নেমড তারিন, এটাকে করতে বলছে আমার কম্পাউন্ড। শোনেন, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড রুলসগুলো তো আমরা পড়ে আসছি বিগত, ঠিক আছে। এখন রুলস আমি ওই যে প্র্যাকটিসের সাথে সাথে পড়াবো। সো ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ এ লিটল গার্ল নেমড তারিন, এটা কম্পাউন্ড করতে হবে। কম্পাউন্ড করতে গেলে আমাকে যাই করতে বলুক, আগে আমাকে চিনতে হবে বাক্যটা কিসে আছে, বাক্যটা আরেকটা কথা বলি, সিম্পল মানে স্বাভাবিকভাবে একটা সেন্টেন্স, স্বাভাবিকভাবে কি একটা সরল বাক্য। কম্পাউন্ডে 2টা বাক্য থাকবে, কয়টা বাক্য থাকবে? মাঝখানে অ্যান্ড ভার্ব অথবা অর দিয়ে যুক্ত থাকবে, কয়টা বাক্য থাকবে? 2টা। কমপ্লেক্সও সেম, 2টা বাক্য থাকবে, মাঝখানে কোনো একটা কানেক্টর থাকবে, হু, হুইচ, হোয়াট, বা কমপ্লেক্স জাতীয় কোনো কানেক্টর। মানে কমপ্লেক্স আর কম্পাউন্ড আমাদের কয় বাক্য? 2 বাক্য। আর সিম্পল কয় বাক্য? 1 বাক্য। তাহলে এখানে আমাকে করতে বলছে কম্পাউন্ড, আমাকে আগে দেখতে হবে বাক্যটা কিসে আছে। তাকাও তো, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ লিটল গার্ল নেম তারিন, এখানে মাঝখানে কোনো অ্যান্ড নাই, কোনো কমপ্লেক্স জাতীয় কিছু নাই, দ্যাটস মিন। আর এটা করতে বলছে তো কম্পাউন্ড, কম্পাউন্ড বললে তো আর কম্পাউন্ডে নাই, তাহলে এটা হয় সিম্পলে নাইলে কিসে? কমপ্লেক্সে। দেখি তো, কমপ্লেক্সের কোনো কানেক্টর এখানে নাই, দ্যাটস মিন এটা কি সিম্পল। তাহলে সিম্পল থেকে কম্পাউন্ড করবো। এবার আমরা রুলস খুঁজবো। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ লিটল গার্ল নেমড তারিন। আচ্ছা, কথা শোনো, এখন এখানে কোনো রুলসও নেই, কোনো রুলসও নাই। আচ্ছা শুনেন, রুলস যদি না থাকে, আপনার সাবজেক্ট বা ভার্ব অবজেক্ট একটা এগ্রিমেন্ট আছে, ওই অনুযায়ী 2টা বাক্য তৈরি করবেন। কয়টা বাক্য? 2টা বাক্য তৈরি করবেন, মাঝখানে অ্যান্ড ইউজ করবেন। মাঝখানে কি ইউজ করবেন? আচ্ছা, এটা কেমনে 2টা বাক্য তৈরি করা যায় দেখো তো। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ লিটল গার্ল, এটা একটা বাক্য। তারপরে এখানে এই মাঝখানে আপনি দেবেন কি অ্যান্ড, অ্যান্ড দিয়ে যে নেমড তারিন আছে না, অ্যান্ড
হার নেমড তারিন, কি দিবেন? হার নেমড তারিন। আনসার শেষ। দেখো তো 2 বাক্য হয়েছে কিনা স্যার? এই যে অ্যান্ডের পরে এই যে হার নেম তারিন, এটা আর একটা বাক্য। শুধু এখানে এই যে নেমের জায়গায় এখানে আমরা কি দেবো? হার নেমড তারিন, হার নেমড তারিন, এবং তার আগে একটা অ্যান্ড ইউজ করব। প্রথম বাক্যটা হবে ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ এ লিটল গার্ল, এক সময় সেখানে একটা ছোট্ট মেয়ে বাস করতো, অ্যান্ড এবং তার নাম ছিল তারিন। তাহলে 2 জায়গায় 2টা সাবজেক্ট আসছে। একদা সেখানে একটা ছোট মেয়ে বাস করতো, দেয়ার সাবজেক্ট, এর পরের বাক্য হচ্ছে তার নাম ছিল তারিন। তাহলে তার সাবজেক্ট নাম নেমড, ঠিক আছে? তার নাম ছিল কি? তারিন। তাহলে 2 জায়গায় 2টা সাবজেক্ট আছে। কম্পাউন্ড মানে হচ্ছে 2 জায়গায় 2টা সাবজেক্ট হবে। কয় জায়গায়? 2 জায়গায় 2টা সাবজেক্ট, এক কথা 2 জায়গায় 2টা সেন্টেন্স, এবং 2 জায়গায় 2টা ভার্ব থাকবে, ঠিক আছে স্যার? এই কম্পাউন্ড, আসলে এটা বুঝতে পেরেছো সবাই? এরপরে দেখো এখানে বলছে আমাকে কি সিম্পল করতে, না? এইটা কিসে ছিল? থট হবে না, এটা থ হবে, এটাও ভুল। It's a thought she was a nice little girl. She was not an ordinary child. সিম্পল করতে বলছে কি? আমরা সিম্পল করতে বলছে, তার মানে বাক্যটা কিসে আছে? কমপ্লেক্স অথবা কম্পাউন্ড। আমাকে চিনতে হবে যেটা কমপ্লেক্সে নাকি কম্পাউন্ডে। যদি আমরা লক্ষ্য করি, দেখো এখানে থ আছে, থ কিন্তু এটা কিসের? কমপ্লেক্সের। থ এটা কিসের? কমপ্লেক্স। তার মানে আমাকে এখন জানতে হবে যে থ যেহেতু কমপ্লেক্সের, কমপ্লেক্স থ জাতীয় যে রুলসটা, এখানে কমপ্লেক্স করতে গেলে থর সাথে আর কি থাকে বলো? মানে থ হচ্ছে কমপ্লেক্সের, থ কিসের? এটাকে যখন আমি সিম্পল করব, এখানে লিখতে হয় ইনস্পাইট অফ। কি লিখতে হয়? ইনস্পাইট অফ। ওকে, মানে সিম্পল করলে। আর যদি এটাকে আমি কম্পাউন্ড করতে চাই, কম্পাউন্ড করতে গেলে এখানে কি দিতে হয় বলেন তো? বাট। আপনাদের মনে আছে স্যার? মানে একটা রুলস দেখে আমাকে 3টা কল্পনায় চলে আসতে হবে, তাহলেই না আমি জানি আমি যে একটাই সেন্টেন্সটা করাচ্ছে, সেন্টেন্সটা যে পারবো স্যার, হ্যাঁ এটা পারবো না, এরকম না। মানে আমাকে করতে বলছে সিম্পল, আমাকে যদি এটা কম্পাউন্ডও করতে বলতো দেন আবার আমি পারতাম, এরকম একটা কনফিডেন্স থাকতে হবে। তাহলে এখানে বলছে থ, থ মানে কি? এটা কমপ্লেক্সের, এখন আমাকে করতে বলছে কি? সিম্পল। তাহলে সিম্পলের জন্য আমি ইনস্পাইট অফ করবো। এখন ইনস্পাইটের আরও কিছু নিয়ম আছে, আমি একটু বলে দেখো। যখন তুমি ইনস্পাইট ইউজ করবা, ইনস্পাইটের পরে তোমাকে যে কাজটা করতে হবে, এখানে সাবজেক্টটা বাদ যাবে। সাবজেক্টটা কি? এই যে আমি লিখে দিচ্ছি, এই সাবজেক্টটা বসবে না আর ওই বাক্যে। এরপরে যে অক্সিলারি ভার্ব যেটা থাকবে, যে ওয়াজ, অক্সিলারি ভার্বের জন্য তোমার হবে কি? বিইং। যদি ওয়াজ ওয়ার্ড থাকে, আমি একটু ভেঙে লিখে দিই, যদি এম ইজ আর থাকে, কি থাকে? এম ইজ আর ওয়াজ, ওয়াজ ওয়ার্ড থাকে, তাহলে তাদের জন্য হবে কি? সমান সমান বিইং হবে। কি হবে? আর যদি তোমার মনে করো যে হ্যাভ এস থাকে, কি থাকে? হ্যাভ অথবা হ্যাজ থাকে, তাদের জন্য হবে হ্যাভিং। হ্যাভিং মানে যেখানে আমি থ থেকে যদি আমি সিম্পল করি, বলো থ থেকে যদি, কথা বুঝবেন, থ থেকে যদি আমি সিম্পল করি, আমি তো তার জন্য আমি কি লিখবো? ইনস্পাইট অফ লিখবো। ইনস্পাইটের সাথে কিছুটা নিয়ম আছে, ওই বাক্যের সাবজেক্টটা বাদ দিয়ে যে অক্সিলারি ভার্ব যেটা থাকবে ওটার সাথে কি লিখতে হবে? বিইং অথবা, আর হ্যাভ থাকলে, হ্যাভ এস থাকলে কি লিখবো? হ্যাভিং। এতটুকুই, এরপরে বাকিটা আমি লিখে দেবো, শেষ। আর যদি মনে করো কম্পাউন্ড থাকে, কিছু লিখতে হয় না। কম্পাউন্ড থাকলে কি, ওই কমাটা তুলে জাস্ট বাদ দিলে হবে, তটা কাটা, ঠিক আছে? তাহলে আচ্ছা, এতটুকু ক্লিয়ার? এখন আমি একটু দেখাই। মনে করো এই বাক্যে যদি আমি থর জায়গায় কি লিখবো? ইনস্পাইট অফ। কি লিখবো? ইনস্পাইট অফ লিখলাম তো। এরপর আমি বললাম না যে সাবজেক্ট কাটা, সাবজেক্ট বাদ। ওয়াজ আছে না, ওয়াজ ওয়ারের জন্য কি দিব? বিইং। এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে কি দিব? বিইং। তাহলে দিব ইনস্পাইট অফ বিইং এ নাইস লিটল গার্ল, এই কমাটা থাকবে, কমাটা কি থাকবে, তারপর কি? শি ওয়াজ নট অ্যান অর্ডিনারি চাইল্ড। আর কোনো চেঞ্জ নাই, যা চেঞ্জ করার কি এই এতটুকু জায়গায়। তাহলে তো থাকলে আমরা সিম্পল করতে পারবো স্যার। এই বাক্যটাকে আমি কম্পাউন্ড করে দেখাই এক জায়গায়। কম্পাউন্ড করতে গেলে জাস্ট এই থটা কাটা, থটা লিখবা। থ তো একটা তো লিখবো না, সিম্পল করলেও লিখবো না, কম্পাউন্ড করলেও লিখবো না, মানে একটা রুলস আর একটা রুলস যাবে না। এই যে এখানে কমাটা ছিল না, কমাটার জায়গায় জাস্ট আমি কি ইউজ করবো? বাট। যে শি ওয়াজ এ নাইস লিটল গার্ল বাট শি ওয়াজ নট অ্যান অর্ডিনারি চাইল্ড। আমি কি বুঝাইতে পারছি স্যার? কম্পাউন্ড করা সহজ। ওকে, এরপরে বলছে শি ফার্স্ট হার টাইম রিডিং অ্যান্ড রাইটিং। ইন্টারগেটিভ করতে বলছে। আমি প্রত্যেকটা বাক্যে রুলস কেন বোঝাচ্ছি, এইখানে আমি তোমাকে চেঞ্জিং সেন্টেন্সের রুলস বোঝাচ্ছি, ঠিক আছে?
শি ফার্স্ট হার টাইম ইন রিডিং অ্যান্ড রাইটিং। ওকে, বাদ ইন্টারোগেটিভ। আচ্ছা, ইন্টারোগেটিভ সিস্টেমটা কি জানি আমরা, বলেন তো? অক্সিলারি ভার্ব যেটা আছে স্যার, অক্সিলারি ভার্ব যেটা আছে এটাকে সামনে আনতে হবে, প্লাস দিয়ে সাবজেক্টটাকে ভিতরে নিতে হবে। সাবজেক্টটাকে কী করতে হবে? ভিতরে নিতে হবে। মানে মেইন কাজ হচ্ছে এতটুকু, আর কিছুই না। অক্সিলারি ভার্বটাকে সামনে আনবো এবং কি সাবজেক্টের ভিতরে যা যা করার করে লাস্টে কী দিব? প্রশ্নবোধক চিহ্ন দেব। এইটা হচ্ছে অক্সিলারি ভার্বের স্ট্রাকচার, সরি ইন্টারোগেটিভের স্ট্রাকচার। আচ্ছা, শি ফার্স্ট হার টাইম ইন রিডিং অ্যান্ড রাইটিং, এখানে বলছে ইন্টারোগেটিভ করো। তাহলে ইন্টারোগেটিভ করার জন্য আমি কী বলছিলাম? এই যে অক্সিলারি ভার্বটা আগে আনতে হবে। কোনটা আনতে হবে? আচ্ছা, এই বাক্যে অক্সিলারি ভার্ব খুঁজো। শি ফার্স্ট, মানে ফার্স্ট কিন্তু এখানে ভার্ব। তুমি আগে সবসময়, আমি কিন্তু তোমাদের ভার্বের লিস্ট দিয়েছি, শিখিয়েছি কিসের জন্য? ভার্বটাকে ধরার জন্য। প্রত্যেকবার বাক্যের মেইন পয়েন্টই কি? ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব থাকবে কিন্তু ঠিক ভার্বের আগে। দেখো তো ভার্বের আগে অক্সিলারি ভার্ব আছে? নাই। ফার্স্টের আগে কোনো অক্সিলারি ভার্ব নাই। তাহলে আমি আরেকটা বলেছিলাম, যে বাক্য অক্সিলারি ভার্ব থাকবে না সেই বাক্য অক্সিলারি ভার্ব হিসেবে ধরবো কি? ডু, ডাজ, ডিড। তাহলে যদি ভার্বটা 1 নম্বরে থাকে ধরবো কি? ডু। ভার্বের সাথে যদি 1 নম্বরে থাকে, যদি অ্যাস থাকে ডাজ, আর ভার্বটা যদি 2 নম্বরে থাকে তাহলে ধরবো কি? ডিড। আচ্ছা, ফার্স্ট আছে, ফার্স্ট এটা ভার্বটা কয় নম্বরে? 2 নম্বর। তাহলে এখানে মনে মনে আমি ধরে নেব এখানে একটা কি আছে? ডিড আছে, ঠিক আছে? তাহলে এই ডিডটাকে আমি এই যে সামনে নিয়ে আসলাম, এই যে অক্সিলারি ভার্বের সোজা, অক্সিলারি ভার্বের সোজা অক্সিলারি ভার্ব, ঠিক আছে? তাহলে এখানে নিয়ে আসলাম কি? ডিড। আরেকটা কথা মনে রাখবা, বাক্যে যদি নট না থাকে, যে এটার সাথে নট না থাকলে নট দিতে হবে, নট না থাকলে নট না থাকলে, ওকে, নট না থাকলে আমাকে নট দিতে হবে, নট দিতে হবে। মনে থাকবে তো স্যার? তাহলে এখন যে আমরা যে বাক্যটা করে আসছি এই বাক্যে কি নট ছিল স্যার? তাহলে বাক্যের সাথে যে ডিডন দিলাম, কি দিলাম? ডিডন। আনসারটা শুরু বললাম না। এরপরে সাবজেক্টটা ভিতরে নিতে হবে। সাবজেক্টটা কি ছিল? শি। এই যে ডিডন শি, শেষ কিন্তু কাজ মোটামুটি, যে ডিডন শি। এরপরে যে ভার্বটা, আচ্ছা এখন তো অক্সিলারি ভার্বটা ডাইরেক্ট ছিল না, ডাইরেক্ট ছিল? অক্সিলারি ভার্বটা আমি কার থেকে নিয়েছি বলো? ভার্ব মানে ফার্স্ট থেকে। ফার্স্ট থেকে যদি ভার্বের ভিতর থেকে যদি কখনো অক্সিলারি ভার্ব নিয়ে আসো, যেমন ফার্স্ট ফর্ম থাকলে যদি ডিড আনো, তখন ভার্বটা হয়ে যাবে 1 নাম্বার। ভার্বটা হয়ে যাবে কয় নাম্বার? আবার যদি মনে করে অনেক সময় অ্যাস থেকে আমরা ডাজ আনি, ডাজ টানলো ভার্বটা 1 নাম্বার থাকবে, তখন আর অ্যাসটা ভার্বের সাথে বসবে না। যেটা 1 নাম্বার আছে ওটা তো ওইরকমই থাকবে, চেঞ্জ হবে না। কথা ক্লিয়ার? তাহলে আনসারটা কী হবে? ডিডন্ট শি ফার্স্ট, ডিডন্ট শি ফার্স্ট হার টাইম রিডিং অ্যান্ড রাইটিং। লাস্টে কি দিব? প্রশ্নবোধক। শেষ। ক্লিয়ার? বুঝতে পেরেছ? ওকে, ফাইন। দেখো ডি নাম্বারে, হার প্যারেন্টস লাইক হার ভেরি মাচ। কী করতে বলছে? নেগেটিভ। আচ্ছা, নেগেটিভের নিয়ম কিন্তু আমরা অনেকগুলো পড়ছি। অনলি থাকলে নান, বাট, এভরি থাকলে দেয়ার ইজ নো, একটা ওয়ার্ডের পরে ভার্ব। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট রুলস যেটা, যে বাক্যে কোনো রুলস থাকে না অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার, ওই বাক্যে নেগেটিভ করার জন্য আমাকে করতে হয় বি ভার্বের পরে নট দিতে হয়, বি ভার্বের পরে, এবং পরবর্তী শব্দের মানে অ্যাডজেক্টিভের বিপরীত করতে হয়। মনে থাকবে তো? তাহলে লক্ষ্য করো, এখানে কিন্তু তেমন কোনো রুলস নাই। হার প্যারেন্টস লাইকড হার ভেরি মাচ, এখানে তেমন কোনো রুলস নাই। তেমন কোনো রুলস আছে? যেহেতু নাই, তাহলে আমরা কি করব? ওই বি ভার্বের রুলসটাতে নিব, যে হার প্যারেন্টস আগে লিখবো। আর যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, আমি মনে মনে ধরে নেব কি? ডিড নট। কি ধরে নিব? ডিড নট। আমি বলছি না যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য আমাকে কী দিতে হবে? ডিড নট। অনেকে এটা ভুল করে, এই যে একটু আগে করলাম সামনে নিলাম ডিড নট, আমাকে ইন্টারোগেটিভ করলে আমি সামনে নিব, আর নেগেটিভ বলে কি সামনে নিব? অনেককে দেখা যায় যে পরীক্ষার হলে ইন্টারোগেটিভটা করে নেগেটিভ, নেগেটিভটা করে ইন্টারোগেটিভ। কেন? মাথায় এতটুকু সেন্স নাই। ইন্টারোগেটিভ মানে অক্সিলারি ভার্বটা যাবে সামনে, আর নেগেটিভ মানে তো অক্সিলারি ভার্বটা ভিতরে বসবে। কোথায় বসবে? ভিতরে। এটা কি সামনে যাবে? সামনে যাবে না। তাহলে কি দিব? হার প্যারেন্টস ডিড নট, হার প্যারেন্টস। এরপরে কি বলছি? এখানে সিস্টেমটা কি? পরবর্তী শব্দের বিপরীত। তাহলে এখানে পরবর্তী শব্দ বলতে কোনটা থাকতেছে? লাইক। লাইকের বিপরীত হবে কি? ডিসলাইক। তো আমরা দিলাম যে ডিসলাইক। ইডি হবে না কিন্তু। ইডি কেন হবে না? কারণ এই যে ডিড নিয়ে গেছি সামনে, তাহলে লাইকটা কী হবে? ডিসলাইক। হার, একটা এখানে হারটা আমরা লিখবো ঠিকই। আর একটা কথা মনে রাখবেন, এই যে ভেরি মাচ, এটা একবার আলাদাভাবে মনে রাখবেন। ভেরি মাছের জন্য, কার জন্য? সবসময় কি হবে? অ্যাট অল। কি হবে? অ্যাট অল হবে। কার জন্য এটা? ভেরি মাছের জন্য। এই ছিল আনসার। ওকে, ভেরি মাছের জন্য সবসময় কী হবে? অ্যাট অল হবে। মনে থাকবে তো? আচ্ছা, তারপরটাতে যাই।
এভরিওয়ান প্রেজড হার, ফেসিভ করতে বলছে, তার মানে অ্যাক্টিভ থেকে ফেসিভ। প্রত্যেকটা তাকে আমি স্ট্রাকচার জানবো। দেখো ফেসিভ করার স্ট্রাকচারটা কি স্যার? হ্যাঁ তাকাও, প্রথমে আমরা দিব সাবজেক্ট। সাবজেক্ট বলতে অবজেক্টটাকে সাবজেক্ট করবো। কাকে সাবজেক্ট করবো? অবজেক্টটাকে। তো অবজেক্টকে যদি সাবজেক্ট করলাম, এরপরে দিব কি? ভি ভার্ব। কি দিব? ভি ভার্ব। আগে আমি তোমাকে স্ট্রাকচার শেখাচ্ছি ফেসিভের। দেখা যায় নাকি লালটা দিব? লালটা দিই না? দেখো প্রথমে আমি কি দিব স্যার বলেন? প্রথমে আমি দিব সাবজেক্ট। সাবজেক্ট মানে অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, কেমন? তারপরে কি দিব? ভি ভার্ব। ভি ভার্ব। এরপরে দিব ভার্বের 3, ভার্বের কি 3। এরপরে দিব ভাই প্লাস কি, এখানে দিব অবজেক্ট। অবজেক্ট বলতে কি দিব? সাবজেক্টটাকে অবজেক্ট করবো, সাবজেক্টটাকে কি অবজেক্ট করবো। এই হচ্ছে ফেসিভ করা। আমি তো বয়সের একটা স্ট্রাকচারই পড়াই, আমি তো বয়স আর এত স্ট্রাকচার একটাও পড়াই না, আমি এটাই পড়াইছি, একটা স্ট্রাকচারই সব করি একবার ইজিলি ওয়েতে। তো সিস্টেমটা কি? প্রথমে বলছে সাবজেক্ট করতে। আচ্ছা সাবজেক্ট স্যার এখানে যে বলছে একটু তাকাও তো, এভরিওয়ান ফ্রেজড হার। প্রথমে কি বলছে? এই যে এভরিওয়ান ফ্রেজড হার, একটু তাকাই আমরা। এভরিওয়ান ফ্রেজড হার বলছে, এই যে এভরিওয়ান ফ্রেজড হার, এই যে অংশটা। তাহলে এটা হচ্ছে কি আমার সাবজেক্ট, এটা যাবে অবজেক্টে। এটা যাবে কোথায়? আর এখানে যে হার যেটা আছে, হারটা কি অবজেক্ট। তাহলে অবজেক্টটা এনে আমি কি করব? সাবজেক্ট। হার যদি সাবজেক্ট আসে কি হবে? সি হবে। আমি সি লিখলাম। কি লিখলাম? সি। সি এর পরে যদি আমি যাই, লক্ষ্য করিও, আমি যদি সি এর পরে যাই, তারপরে সি এর পরে এখানে আমাকে লিখতে হবে যে ভি ভার্ব লিখতে হবে। কি লিখতে হবে? আচ্ছা ভি ভার্ব যে আমি লিখবো, তোমরা কি জানো ভি ভার্বের জন্য কি কি লিখতে হয়? দেখেন, না জানলে জেনে রাখেন। ভি ভার্বের জন্য যদি বাক্যে ভার্বের 1 থাকে, ভার্বের কি 1 থাকে, তাহলে তুমি ভি ভার্ব লিখবে এম ইজ আর। এম ইজ আর। আর যদি ভার্বের 2 থাকে, তাহলে তুমি ভি ভার্ব লিখবে কি? ওয়াজ ওয়ার। আরও আছে, আরগুলো আসে না আপাতত, এখানে থাকতেছে। আরগুলো তো বয়সেরটা যখন লিস্ট পড়াইছি তখন পড়াইছি, আপাতত এখানে করাই যায়। যদি ভার্বের 1 থাকে, ভার্বের কত 1 থাকলে ভি ভার্ব লিখবা কি? এম ইজ আর। ভার্বের 2 থাকলে ভি ভার্ব লিখবা কি? ওয়াজ ওয়ার। এতটুকু মনে থাকবে তো স্যার? আচ্ছা তাহলে আমি অবজেক্টটাকে সাবজেক্ট করলাম। অবজেক্টটা কি? হার্ট ছিল, হার্টটা হিসাবে সি। আর ভি ভার্ব হিসেবে যেহেতু ভার্বটা কয় নাম্বারে ছিল? ফ্রেজড ছিল। কি ছিল? দেখা যায় যেহেতু ফ্রেজড ছিল, কি ছিল? এই যে ফ্রেজড ছিল, তাহলে আমি লিখবো কি? সি। কি লিখবো? সি। পরে কি দিলাম? ওয়াজ। শি ওয়াজ। এই যে দেখো সাবজেক্টের কাজ করলাম, বি ভার্বের কাজ করলাম, এখন কাজ করবো কি? ভার্বের 3। তাহলে ফ্রেজডই থাকবে। ফ্রেজডই থাকলো। এরপরে কি দিব? ভাই দিব। এই যে আমি স্ট্রাকচার ওয়াইজ যাচ্ছি, সাবজেক্ট দিছি, বি ভার্ব দিছি, ভার্বের 3 দিছি, বাই দিছি, এখন কি অবজেক্ট। অবজেক্ট কোনটা? সাবজেক্ট। অবজেক্ট কি ছিল? এভরিওয়ান। তাহলে এভরিওয়ান বসাই দিব। এই যে এভরি ওয়ান, ফুল স্টপ। আমার ফেসিভ হয়ে গেল। কঠিন কোথায়? তাহলে আমাকে মনে রাখতে হবে মূলত কোনটা? স্ট্রাকচারটা। স্ট্রাকচারটিকে আরেকবার বলি। অবজেক্টটাকে সাবজেক্ট প্লাস বি ভার্ব দিব। কি দিব স্যার? আবার বলেন কি দিব? বি ভার্ব প্লাস কি দিব? ভার্বের 3 নাম্বার। যে ভার্বটা সেন্টেন্সে থাকবে ওটা কয় নাম্বার দিব? 3 নাম্বার। তারপর কি দিব? বাই দিব। তারপর কি দিব? সাবজেক্টটাকে অবজেক্ট করব। স্ট্রাকচার প্রয়োজনে খাতায় লেখার হইলে লিখতে পারেন, এটা আপনাদের পার্সোনাল বিষয়, ঠিক আছে? আর আগে থেকে লেখা থাকলে তো আগে তো করাইছি এইগুলা, কেমন? তাহলে এই স্ট্রাকচারটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, খাতায় ছোটোখাটো নোট রাখতে হবে সব সময়। এরপরটাতে আসো, লক্ষ্য করো এফ নম্বরটা লক্ষ্য করো। শি ওয়াজ ভেরি অ্যাটেন্টিভ টু হার স্টাডি। আচ্ছা স্যার এখানে কি করতে বলছে লক্ষ্য করো তো? এক্সক্লেমেটরি। মনে রাখবা এক্সক্লেমেটরির ক্ষেত্রে এবং ভয়েসের ক্ষেত্রে। আবার বলো এক্সক্লেমেটরি এবং কি? তোমার দেখতে সমস্যা হলে তুমি এদিক দিয়ে চলে আসতে পারো এখানে। ওকে, এখানে বসলে গার ব্যথা করবে না। আচ্ছা, শি ওয়াজ ভেরি অ্যাটেন্টিভ টু হার স্টাডি। সে তার পড়াশোনায় খুবই অ্যাটেন্টিভ। আচ্ছা আমি তোমাকে ডাইরেক্ট বলে শোনেন, এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং ভয়েসের ক্ষেত্রে এই প্রিপোজিশন থেকে বাদ। প্রিপোজিশন থেকে কি কখনো এটা প্রথমে ধরবেন না, এটা একবারে লাস্টে ইউজ করবেন। তাহলে প্রিপোজিশন বাদ দিয়ে সেন্টেন্স করবেন। তাহলে প্রিপোজিশন বাদ দিলে এখানে কতটুকু থাকে? শি ওয়াজ ভেরি অ্যাটেন্টিভ। শি ওয়াজ ভেরি। তোমাকে মনে করাই দিচ্ছি, যদি বাক্যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে কোথায়? এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি হাউ থাকে, কি থাকে? হাউ এর জন্য মনে রাখবেন কি হয়? ভেরি। আর যদি তোমার হোয়াটে থাকে, কি থাকে?
আবার আর যদি কী থাকে ওয়াটে থাকে, তাহলে ওয়াটে বলতে এই যে WSAT, ওয়াটে থাকলে এটার জন্য হবে এভেরি। কী হবে? এভেরি। এতটুকু মনে থাকবে তো? মানে হাউ থাকলে হবে শুধু ভেরি, আর ওয়াটে থাকলে হবে কি এভেরি। আর এটা কী বললাম আমি? এতটুকু বাদ। কতটুকু বাদ? এই যে টু থেকে কি প্রিপোজিশন পর্যন্ত বাদ, এতটুকু আমাদের বাদ দিয়ে দিতে হবে। ক্লিয়ার? এখন আমার মেনটি হচ্ছে শি ওয়াজ ভেরি অ্যাটেন্টিভ টু হার স্টাডি। এখানে টুটা বাদ, শি ওয়াজ ভেরি অ্যাটেন্টিভ। তাহলে এখন পয়েন্টটা হচ্ছে এটাকে সেন্টেন্সটাকে আমরা দুই ভাগ করব। কয় ভাগ করব? কোন কোন জায়গায় বলো তো? একটা করব সাবজেক্ট আর ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব বা যে ভার্বই হোক, সাবজেক্ট আর ভার্ব। আচ্ছা, এক্সক্লেমেটরিতে কিন্তু হয় অক্সিলিয়ারি ভার্ব থাকবে, নাহলে কি ভার্ব থাকবে, দুইটাই যে কোনো একটা থাকবে। তাহলে এখানে আমরা প্রথমে সাবজেক্ট কোনটা স্যার? শি। আর ভার্ব কোনটা? ওয়াজ। এতটুকু চিনবো তো আমরা। আমি কিন্তু আবার বলছি, দেখো আমি সবসময় বলি কোনটা, যে ভার্বের প্রতি অ্যাটেনশন দাও। ভার্ব না চিনলে তোমার সব শেষ। প্রত্যেকটা সেন্টেন্সে তুমি যদি চিনো কোনটা সাবজেক্ট, এদিকে প্রত্যেকটা সেন্টেন্সে যদি তুমি চিনো কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, তুমি গ্রামার ভালো 100% বুঝবা। আর আমি যদি আইডেন্টিফাই করতে না পারি যে কোনটা ভার্ব কোনটা সাবজেক্ট, তাহলে আমি পারবো কীভাবে বলো? আগে আমাকে আইডেন্টিফাই করাটা চিনতে হবে যে কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব। তাহলে শিক্ষকের কথাগুলো সহজে বোঝা যায়। ওকে, এত করে বুঝাইতে হয় না। তাহলে এখানে শি হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে কি ভার্ব। তাহলে আমি বললাম কি এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট আর ভার্বকে করবেন এক অংশ, এবং ভেরি থেকে ভেরি থেকে বাকিটাকে করবেন কি আরেক অংশ বা আরেক ভাগ, আর প্রিপোজিশন থেকে বাদ। এখন তোমার কাজ কি দেখো, এই পিছনের ভাগটাকে আনবা সামনে, আর সামনের ভাগটাকে নেবে কোথায়? পিছনে। কীরকম স্যার? ভেরি এন্টিটিভ। আর ভেরির জন্য কি লিখতে বলছি? ভেরির জন্য যদি আমি উল্টা করি, যদি অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করি, ভেরির জন্য হাউ। আর হাউ এর জন্য কি লিখবো? ভেরি লিখবো যদি অ্যাসার্টিভ করি। মানে একই তো, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি। এখন আমি করতেছি অ্যাসার্টিভে আছে, আমি করছি কি এক্সক্লেমেটরি। তাহলে এখানে দেওয়া ভেরির জন্য আমি কি লিখবো? এই যে ভেরির জন্য আমি হাউ লিখলাম। ঠিক আছে স্যার? দেখেন, ভেরির জন্য হাউ বলতে পুরো অংশটা আমি লিখে দিব যে হাউ অ্যাটেন্টিভ। হাউ, পিছনে যে অংশটা আমি ভাগ করেছি এটা আমি আগে লিখবো। লেখার পরে সামনে কি ছিল? শি ওয়াজ। এই যে লিখলাম যে শি ওয়াজ, কাজ কিন্তু শেষ। আমার যদি আর কিছু না থাকতো এখানে আমি এক্সক্লেমেটরি মার্ক দিয়ে দিতাম। এখন কথা হচ্ছে ওই যে অংশটাকে আমি বলছি লিখবা না, এই যে টু থেকে বাকি অংশ, টু হার স্টাডি, এইটা এখন এখানে লিখে দিই যে টু হার স্টাডি। কথা ক্লিয়ার? টু হার স্টাডি, এই এক্সক্লেমেটরি চিহ্নটা আমি এখানে ইউজ করে দিব। ক্লিয়ার স্যার? বুঝতে পেরেছেন সবাই? এইভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হয়। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে তার একটা কার সম্পর্ক আছে প্রায় সেম, ভয়েসের। ভয়েসও প্রিপোজিশন থেকে অংশটাকে বাদ দিত, কারণ ভয়েসও অনেক লম্বা লম্বা বাক্য দেখি আমরা, এক্সক্লেমেটরিতে অনেক লম্বা লম্বা বাক্য দেখি। আসলে ভয়েসের বাক্যটাও ছোট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এক্সক্লেমেটরি মানে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আর প্রিপোজিশন দিয়ে বাক্যকে লম্বা করে, ওই প্রিপোজিশন থেকে আমি বাদ দিয়ে দিলে কাজ শেষ। তখন এই বাক্য ছোটো হয়ে যাবে, আমার জন্য সেন্টেন্সটি কী হবে? সহজ হয়ে যাবে। ক্লিয়ার স্যার? আচ্ছা, তারপরে যদি আমরা যাই, লক্ষ্য করো এখানে বলছে শেষ, শি অলসো হেল্পড। কী বলছে স্যার? শি অলসো হেল্পড হার মাদার ইন ফ্রি টাইম। এটাকে বলছে কি কমপ্লেক্স করতে বলছে। কি করতে বলছে? আচ্ছা, সে তার মাকে সাহায্য করে যখন তার ফ্রি টাইম থাকে। দেখেন, কমপ্লেক্স করবো যে এটা কিসে আছে, হয় সিম্পলে নাইলে কি কম্পাউন্ডে। শি অলসো হেল্পড হার মাদার ইন দ্য ফ্রি টাইম, এখানে বাট নাই, অর নাই, তারপরে অ্যান্ড নাই, তার মানে এটা সিম্পলে আছে। কিসে আছে? তাহলে সিম্পল থেকে কমপ্লেক্স করার জন্য অনেকগুলো রুলস আছে। আমি আগে রুলস দেখি। প্রথম যে রুলসটা ছিল ওই যে ইনস্পাইট অফ, এটা কি ইনস্পাইট অফ আছে? নাই। তারপরে বিইং আছে অনেক ক্ষেত্রে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে বারবার সাথে আইনজি আছে, এখানে কোনো রুলসই না। তাহলে এটা কোন রুলস হবে? সাবজেক্ট ভার্ব অবজেক্টের রুলস। সাবজেক্ট ভার্ব কি? তাহলে এটাকে যদি আমার কমপ্লেক্স করতে হয়, মাঝখানে একটা ওই যে 7 নম্বর 8 নম্বর একটা রুলস পড়াইছি আমি, বলছিলাম যদি বাক্যে অন্য কোনো রুলস না মিলে মাঝখানে কি ইউজ করতে হবে? পাইছিল না সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড? মাঝখানে তোমার কানেক্টর ইউজ করতে হবে। কীরকম? মানে তোমার রিলেটিভ প্রনাউন ইউজ করতে হবে। রিলেটিভ প্রনাউন কোনটা? হু, হোয়াট, হুইচ, হুয়েন, দ্যাট, এগুলো ইউজ করে বাক্যটাকে দুইটা সেন্টেন্সে পরিণত করতে হবে। ওগুলোকে বলে কি রিলেটিভ প্রনাউন। আমরা জানবো না কেন? স্মার্টলি পড়াশোনা করতেছি, খালি ইশারা ইঙ্গিত দিয়ে কেন বুঝবো? আমরা নাম জানতে হবে না? কী বসাবো বলো তো? রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউন কোনগুলা? হু, হুইচ, হোয়াট, ওয়েন, ওয়ার,
দ্যাট এগুলো ইউজ করে বাক্যটাকে 2 ভাগ করবো। কয় ভাগ করবো? 2 ভাগ করে এক কথা 2টা সেন্টেন্স বানাবো। এখানে কী বসাবো? রিলেটিভ প্রনাউন। কীরকম স্যার? শি অলসো হেল্পড হার মাদার ইন হার ফ্রি টাইম। আচ্ছা আমি যদি ঘুরিয়ে বলি, দেখো সে তার মাকে সাহায্য করে যখন তার অবসর মানে সে ফ্রি সময় পায়। এরকম বাংলায় বলে এরকম না, তাহলে সে তার মাকে সাহায্য করে আগে এটা বলতে পারি যে কই শি, এটা আগে বলবো যে, অথবা আগে যদি এরকম বলি যে যখন সে ফ্রি সময় পায় সে তার মাকে সাহায্য করে। আমি যদি উল্টাভাবে আগে উল্টাভাবে বলি শি অলসো হেল্পড হার মাদার, এখানে আমরা দিতে পারি যে ওয়েন, যখন, ফর একটা সাবজেক্ট দিব, সাবজেক্ট কী দিব আবার? শি। ওয়েন শি, এই যে এখানে একটা ওয়ার্ড নতুন অ্যাড করতে হবে, মাঝে মধ্যে এই ঘটনাটা ঘটে, কিছু নতুন অ্যাড করতে হয়। ওয়েন শি গট ফ্রি টাইম, ইনটা লাগবে না। কথাটা বুঝো, দেখো আনসারটা লক্ষ্য করো। শি অলসো হেল্পড হার মাদার, সে তার মাকে সাহায্য করে। ওয়েন শি গট ফ্রি টাইম, যখন সে ফ্রি সময় পায়, এটাও হয়। আবার যদি এটাকে তুমি উল্টিয়ে লিখো আরও সুন্দর হয়। ওয়েন শি গট ফ্রি টাইম, যখন সে কি ফ্রি টাইম পায়, মানে যে এই অংশটা আমরা আগে লিখবো। এটা কখন লিখবো? ওয়েন শি গট ফ্রি টাইম, যখন সে অবসর সময় পায়। শি, এই অলসোটা আর দিব না। শি হেল্পড হার মাদার, সে তার মাকে সাহায্য করে। সুন্দর হয় না সেন্টেন্সটা? ওয়েন শি গট ফ্রি টাইম শি হেল্পড হার মাদার, সে তার মাকে সাহায্য করে। দেখো অল্প অল্প করে যদি প্রতিদিন প্র্যাকটিস করা যায়, এটাই তোমাকে একদিন অনেক দূরে নিয়ে যাবে। শি নেভার টোল্ড এ লাই, সে মিথ্যা বলে না। যে ইন্টারোগেটিভ একটু আগে শিখে আসছি না স্যার? ইন্টারোগেটিভ বলছিলাম কি, যদি বাক্য অক্সিলিয়ারি থাকে অক্সিলিয়ারিটাকে নিব সামনে। এখন আর রুলসটা বলতেছি না। যে টোল্ড আছে, টোল্ড এটা কয় নম্বরে? 2 নম্বর। 2 নম্বর থাকলে আমরা কি দিব? ডিড। বাক্যে নট আছে, নট নেই। নট না থাকলে নট দিব না, সরি নট আছে। নেভার মানে বাক্যটা না বোধক, না বোধক থাকলে কি বাক্যে নট দেওয়া, মনে রাখবা। নেভার থাকলে বাক্যে নট দেওয়া আর নেগেটিভ। আর বলছিলাম কি সাবজেক্টটা ভিতরে আসবে, তাহলে সাবজেক্টটা ভিতরে আসলে কী হবে? ডিড শি, কী দিব? এখন কথা হচ্ছে স্যার তাহলে নেভারটা কি উঠে যাবে? না, নেভারটা উঠে যাবে না। নট থাকলে উঠে যাইতো, কিন্তু নেভারটা এটা না বোধক বাক্য, তাই আমার নট হবে না, কিন্তু নেভারটাও বসবে না। নেভারটা পরিবর্তন করে আমাকে লিখতে হবে কি? এভার। নেভার থাকলে কি লিখবো? এভার। আমি আরও কিছু বলে দিচ্ছি। নাথিং থাকলে লিখবো এনিথিং। নোবডি থাকলে লিখবো এনিবডি। মনে থাকবে? আবার বলছি, নোবডি থাকলে এনিবডি, নাথিং থাকলে এনিথিং, আর নেভার থাকলে এভার। ক্লিয়ার স্যার? দ্যাটস ইট। তাহলে ডিড শি এভার, কি লিখবো? ডিড শি এভার। ও টোল্ডের জন্যই তো আমি ডিড লিখছি, তাহলে এখানে আর টোল্ড হবে না, এখানে কি হবে? টেল। বাড়বে কয় নাম্বার হবে? এখানে দেখ, ওইখানে তাকায় থাকলে তো হবে না, আনসারের সময় হয় ওইখানে নাহলে এখানে। ঠিক আছে? যে ডিড শি এভার, ডিড শি এভার, ডিড শি এভার টোলটা হবে কি? টেল। টেল এ লাই, এ লাই। আমি কি বুঝাইতে পারছি স্যার? আচ্ছা, লাস্টে প্রশ্নবোধক দিবা কেমন? এরপরে বলছে শি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য ক্লাস। এটাকে বলছে পজিটিভ করতে। কি করতে বলছে? আচ্ছা, পজিটিভের রুলস কি আমাদের মনে আছে? পজিটিভের রুলস দেখেন, রুলসটা আমি বলি। প্রথমে ভেরি ফিউ বা নো আদার। কি খাতা উল্টাইলে হবে না, জাস্ট আমাকে মুখস্থ রাখতে হবে রুলসগুলো। বলেন, আর প্র্যাকটিসের মাধ্যমে আরও দ্রুত মুখস্থ হবে যদি আমরা প্রতিদিন একটা করে বোর্ড কোয়েশ্চেন করি। সবগুলো টাচ হচ্ছে না, ন্যারেশন টাচ হচ্ছে, এইটা টাচ হচ্ছে, সবগুলাই। তাহলে এখানে বলছে শি ওয়াজ ওয়ান অফ দ্য আগে দেখবো আমার কাছে পজিটিভ করতে বলছে, আগে দেখবো এটা কিসে আছে। ওয়ান অফ দ্য আছে, আবার মোস্ট দিয়ে এটা হচ্ছে এই যে মোস্ট ইন্টেলিজেন্ট, এই মোস্ট দিয়ে ওইটা কি? সুপারলেটিভ ফর্ম। এটা ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। বলো ইন্টেলিজেন্ট, কারণ ইন্টেলিজেন্টের সাথে কিন্তু ইএসটি আর ইয়ার লাগানো যায় না। কারণ আমরা যখন করতাম যে গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, ইএসটি আর ইয়ার যোগ করতাম, কিন্তু কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর সাথে ইএসটি ইয়ার হয় না। এখানে ইন্টেলিজেন্ট টার, ইন্টেলিজেন্ট টেস্ট এরকম হয় না। তাহলে এগুলোর সাথে আমাকে অ্যাড করতে হয় কি? মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। যেমন বিউটিফুল, বিউটিফুল আর আমরা কখনো পড়ছি বিউটিফুলেস্ট, এটা হবে কি? মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। ইউজফুল, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল। তাহলে এখানে যেহেতু আমার মোস্ট ইন্টেলিজেন্ট, এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। এর আগে সুপারলেটিভের আগে আমরা জানি দা বা ওয়ান অফ দা হয়। এটাকে দা দিয়ে শুরু নাকি ওয়ান অফ দা দিয়ে শুরু? ওয়ান অফ দা। তার মানে এটা আমরা দুইটা রুলস পড়াইছিলাম। এটা নিয়মের কয় নাম্বার নিয়ম? 2 নাম্বার নিয়ম। 1 নাম্বার নিয়ম হচ্ছে শুধু দা দিয়ে তৈরি হইলে, দা দিয়ে হইলে কি 1 নাম্বার, আর ওয়ান অফ দা দিয়ে হইলে 2 নং। তাহলে আমাকে এটা করতে হবে পজিটিভ, তাহলে পজিটিভেরও তো 2 নং দিয়ে করতে হবে, যেহেতু এটা 2 নংয়ে। পজিটিভের 1 নংটা শুরু হয় নো আদার দিয়ে, 2 নংটা শুরু হয় ভেরি ফিউ দিয়ে। তাহলে এটা যেহেতু 2 নং আছে, আমরা শুরু করবো ভেরি ফিউ দিয়ে। আগে পজিটিভের স্ট্রাকচারটা চলো তোমাদের একটু মনে করে আসি।
তাহলে 2 নং স্ট্রাকচারটি কী হবে ভেরি ফিউ, বলেন ভেরি ফিউ, আর 1 নং হলে হবে কি নো আদার। প্লাস এখানে আমি স্মরণ করাই দিচ্ছি তোমাদেরকে বাকি অংশ, স্ট্রাকচারটা কি বাকি অংশ, আবার বলতে ভেরি ফিউ প্লাস বাকি অংশ প্লাস কি ভি ভার্ব প্লাস কি বি ভার্ব, মনে আছে তো? এরপরে প্লাস হচ্ছে তোমার অ্যাস দিতে হবে, প্লাস ওই যে সুপারলেটিভ ফর্মটা আছে এটা লিখতে হবে পজিটিভ ফর্ম, কি লিখবা পজিটিভ ফর্ম, শর্টকাটে লিখতেছি, প্লাস লিখবা আবার এস, প্লাস কি সাবজেক্ট। আপনাদের কি স্ট্রাকচারটা কি মনে পড়েছে বলেন স্যার? আবার বলেন কি কি বলছি, ভেরি ফিউ, এরপর দিব কি বাকি অংশ প্লাস ভি ভার্ব প্লাস এস প্লাস পজিটিভ ফর্ম প্লাস কি এস প্লাস সাবজেক্ট। প্রয়োজনীয় খাতায় স্ট্রাকচারটা লিখেন, আমি আপনাকে আনসারটা করে দিচ্ছি, ঠিক আছে? দেখো মনে আছে তো সবার, লিখবা খাতায়? হ্যাঁ আচ্ছা, আমি আনসারটা করি, প্রয়োজনীয় খাতায় লিখে লিখেও দেখতে পারো বা ওই খাতা খুলে দেখতে পারো, কেমন? নাও লিখতে পারো, যাদের কাছে শিটগুলো নাই শিটগুলো নিয়ে যাইও, কেমন? সব কিছুর মানে একবারে আলাদা আলাদা গ্রামারের পিডিএফ করা আছে, ডিগ্রিরও পিডিএফ করা আছে, ডিগ্রির আলাদা ভিডিও রেকর্ডও আছে, কেমন? এখন বোর্ড কোশ্চেন পড়াচ্ছি কেন, বোর্ড কোশ্চেন প্রত্যেকটা প্রশ্ন যদি আমরা অ্যানালাইজ করি, আমাদের প্রশ্নটা এমনভাবে আয়ত্ত হবে পরীক্ষার প্রশ্নটাকে আমার পানির মতো লাগবে, কারণ এক একটা গ্রামার তো এতদিন পড়লাম, এখন কি করবো জাস্ট একটা করে আমরা কোয়েশন সলভ করব। আমরা এখন কি করতেছি মূলত কোয়েশন সলভ করতেছি, এটার অনেকটা বেনিফিট জানো, এটা সেই একটা বেনিফিট আছে কোয়েশন সলভ করার। আচ্ছা চলো এখন আমি স্ট্রাকচার ওয়াইজ করাই। স্যার আগে কি দিব ভেরি ফিউ না? এক্সকিউজ মি, দেখো আমি লিখলাম কি এই যে ভেরি ফিউ, ধরো ভেরি, এরপর বলছিলাম কি বাকি অংশ, বাকি অংশ এটা কিসে আছে সুপারলেটিভে না? সুপারলেটিভে বাকি অংশটা কোথা থেকে শুরু হয় সেটাও আমাকে জানতে হবে। সুপারলেটিভে বাকি অংশটা শুরু হয়, দেখ সুপারলেটিভ ফর্ম যেটা থাকে তারপর থেকে, সুপারলেটিভ ফর্ম কোনটা ছিল মোস্ট ইন্টেলিজেন্ট, তাহলে তারপরের অংশটাকে বলে কি বাকি অংশ, এটাকে কি বলে বলেন? এটার নাম কি বাকি অংশ, আমাদের রুলস অনুযায়ী আর কি, এটার নাম কি বাকি অংশ। তাহলে মানে এইটা এখন আমাকে এখানে লিখতে হবে যে ভেরি ফিউ, কি লিখবো গার্লস ইন দ্য স্কুল, গার্লস এই কথা আমরা এখানে লিখবো ভেরি ফিউ গার্লস ইন দ্য স্কুল। এরপর কি দিতে হবে ভিভার্ব, বাক্যে কিন্তু ভিভার্ব একটা দেওয়া আছে কি ওয়াজ। আমরা বলছিলাম যদি একমাত্র ভেরি ফিউ লিখি তখন ভিভার্বটা যদি এম ইজ আর থাকে তাহলে হয়ে যাবে ওয়াজ ওয়ার, সরি এম ইজ আর ইজ থাকলে হয়ে যাবে আর ওয়াজ থাকলে হয়ে যাবে কি ওয়ার, একমাত্র ভেরি ফিউর ক্ষেত্রে। কার ক্ষেত্রে? ভেরি ফিউ। ভেরি ফিউ ফর লিখবো গার্লস ইন দ্য স্কুল ওয়ার, এরপর কি দিতে বলছিলাম অ্যাজ দেওয়ার পরে কি দেবো পজিটিভ ফর্ম, পজিটিভ মানে কি মোস্টটাকে এটা জাস্ট এই ইন্টেলিজেন্টটা আমরা এখানে অ্যাজ করবো যে ইন্টেলিজেন্ট, পরে আবার দিব অ্যাজ, আবার কি দিব অ্যাজ দেওয়ার পরে সাবজেক্ট কি শি। আনসার বুঝতে পেরেছো? তাহলে আনসারটা হবে ভেরি ফিউ গার্লস ইন দ্য স্কুল ওয়ার অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ শি, লাস্টে ফুল স্টপ হয়ে গেছে। পজিটিভ যেতে বলছে শি ওয়ার্কড হার্ড টু শাইন ইন লাইফ, কী বলছে কমপ্লেক্স করতে। আচ্ছা কমপ্লেক্স করতে গেছে আমি আগে দেখবো বাক্যটা কম্পাউন্ডে নাকি সিম্পলে, সিম্পলে আছে কারণ এখানে কম্পাউন্ডের কোনো রুলস নেই। আচ্ছা সিম্পল থেকে কমপ্লেক্স করা অনেকগুলো রুলস আছে, একটা করছিলাম তখন করছিলাম কি না একটা করছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, যদি কোনো রুলস না থাকে তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট মানে কি রিলেটিভ প্রনাউন দিয়ে বাক্যটাকে 2 ভাগ করা, কয় ভাগ করা? আর যদি রুলস থাকে তাহলে তো রুলস ইউজ করব। দেখো এখানে রুলস আছে, এই যে টু একটা রুলস, এটা কার সিম্পল থেকে কম্পাউন্ডে কমপ্লেক্সে নেওয়ার জন্য 2 এর জন্য লিখতে হয় কি সো দ্যাট, এটা হচ্ছে সবার জন্য বলতেছি, 2 এর জন্য কি সো দ্যাট দিলে আনসার শেষ। শি ওয়ার্কড হার্ড সো দ্যাট শাইন ইন লাইফ। এখন যারা স্মার্টলি লিখবা আমরা জানবো না কেন, আমরা পড়তেছি আমরা জানি সব কিছু, তাদের বলছি এটার সাথে একটা সাবজেক্ট দিবা, কি দিবা এটার সাথে কি দিবা সাবজেক্ট ইউজ করবা, সো দ্যাট দেওয়ার পরও সাবজেক্ট ইউজ করবা, এবং এখানে তুমি ক্যান কুড লিখবা, কি লিখবা ক্যান বা কি কুড লিখবা, মনে থাকবে তো স্যার? ক্যান কুড লিখবা কি, তাহলে আনসারটা কী হয় শি ওয়ার্কড হার্ড সো দ্যাট সাবজেক্টটাকে শি ক্যান দিব নাকি কুড দিব, আগের বাক্যটা লক্ষ্য করবো, আগের বাক্যটা কি 1 নম্বরে নাকি 2 নম্বরে? 2 নম্বরে, তাহলে দিব কুড সো দ্যাট শি কুড শাইন ইন লাইফ, শি ওয়ার্ক হার্ড সো দ্যাট শি কুড। তুমি যত স্মার্টলি লিখবো তত স্মার্ট,
আর আমি পড়তেছি কষ্ট করে, নিয়ম জানতেছি, এমনটা না যে কোনো অবহেলা করতেছি, ঠিক আছে? তাহলে আমি স্মার্টলি জানবো, মানে A to Z পূর্ণাঙ্গভাবে জানবো এবং লিখবো। কোনো আইডিয়া না, অনেক আছে না যে আইডিয়া করে, হ্যাঁ এটা এইভাবে, আইডিয়া না, আমি জানি। বিষয়টা হবে কি, আমি জানি পরিপূর্ণভাবে। তুমি টিচার হও, তুমি স্টুডেন্ট হও, তুমি আমার ফ্রেন্ড হও, তোমাকে আমি পরিপূর্ণভাবে বুঝাইতে পারবো। কথা ক্লিয়ার? এরকম একটা কনফিডেন্স আমাদের ভিতরে রাখতে হবে। আর এই যে আইডিয়াতে, হ্যাঁ স্যার এটা পারবো, এরকম না, এরকম হবে না, ঠিক আছে? তাহলে আমরা এত কষ্ট করে শিখছি কিসের জন্য, এত গভীরে গিয়ে? আমি তোমাদের কোনো খাত রাখতেছি বলেন? আমি একবারে গভীরে গিয়ে একবার নিখুঁতভাবে যা ভেঙে ভেঙে দরকার হলে যেভাবে দরকার আমি এইভাবে শেখাচ্ছি। ওকে, একটা গ্রামও তো আমি আগে আলোচনা করে আসছি, এখন জাস্ট সলভগুলো তো আমি তোমাদের এইভাবে বলতেছি। কেন? তারপর নিখুঁতভাবে জানো যেন আরেকজনের সাথে কম্পিট করতে পারো, তুমি প্রতিযোগিতা করতে পারো, ঠিক আছে? আরেকজনের যদি তোমাকে ভুল ধরে, তুমি যেন ওকে শুধরিয়ে বলে দিতে পারো, কোনো আন্দাজে মুখস্থ না। ক্লিয়ার? আসেন এরপরে বলছে শেষই তো, তার মানে 6 নাম্বারও কি আমাদের কমপ্লিট, ঠিক আছে? 8:13 বাজে। তা 6 নাম্বার যাওয়ার পরে আরেকটা জিনিস দেখাই, এখানে কমপ্লিট দ্য সেন্টেন্স, এখানে কিছু রুলস পড়াবো। আমি কমপ্লিটিং সেন্টেন্স পড়াইছিলাম, পড়াইনি না, এখানে কিছু রুলস পড়াবো, ঠিক আছে? এখানে রুলস পড়ানোর পরে এটা রুলস পড়াবো না আমি, এটা রুলস আছে, একটা ভিডিও আছে, আমি ভিডিও দিয়ে দিব। অবশ্যই আজকে রুলসগুলো পড়বেন, সামনের ক্লাসে আমি এটা পড়াবো, ঠিক আছে? রুলসগুলো যদি পড়ে আসেন তাহলে আমি বলতে পারবো যে কোন জায়গা থেকে কোনটা হচ্ছে। আই থিঙ্ক ইট উইল বি বেটার। তোমরা যদি অগ্রিম কিছু কমপ্লিট করে আসো, আমাদের ক্লাসটা দ্রুত হবে। আমি আজকে ভিডিওটা সেন্ড করে দিব, ওকে? একবারে লাইভ দেন ভিডিও, দ্যার ইজ নো ডিফারেন্স বিটুইন আস। ওই ভিডিও আর আমার ভিতরে কোনো পার্থক্য নাই, ওটাও আমি এটাও আমি, বাট পার্থক্যটা হচ্ছে যদি তুমি এরপরে কোনো প্রবলেম ফেস করো আস্ক মি। আশা করি বিন্দু পরিমাণও প্রবলেম ফেস করবেন না, ওকে? তাতে কি হচ্ছে, তোমার পড়াটা রানিং হবে। স্যার ইউ হেল্প মি অ্যান্ড আই হেল্প ইউ, তোমরা আমাকে হেল্প করবা, আমি তোমাদের হেল্প করবো, ঠিক আছে না? ইউ উইল হেল্প মি অ্যান্ড আই উইল হেল্প ইউ, জাস্ট পার্থক্যটা এখানেই। তোমরা যত এগিয়ে যাবা আমার তত পড়াইতে ভালো লাগবে, আমি সামনে যাব, তখন আমি একটা ফিল করতে পারবো যে আমার স্টুডেন্টরা অবশ্যই ভালো রেজাল্ট করবে, ওকে? ঠিক আছে না স্যার? চলেন আমরা সবাই মিলেমিশে সামনে এগিয়ে যাই। আসো তাহলে কমপ্লিটিং সেন্টেন্সটা আজকে পড়াচ্ছি না আমি তোমাদের এখন এই সাফিক্স প্রিফিক্সের কিছু বিষয় আছে, এইখানেও কিছু নাউন প্রনাউনের কিছু ফ্যাক্ট আছে, যাদের জানাইছি তো জানেন, আমার পুরান যারা তারা কিন্তু জানেন না? আচ্ছা আমি একটু ট্যাগটা শেষ করি, এখানে এক একটা ক্লাসে এক একটা পড়বো, আমি বলে দিব, দাঁড়াও। আচ্ছা ট্যাগে যদি যাই একটু লক্ষ্য করো, লেটস থাকলে কী হবে? শ্যাল উই। লেটস থাকলে কী হবে? আমরা জানি। এম আছে আর কিছু বলতে হবে, আরন্ট আই। এরপরে কি আছে? মর্নিং এন্টারটেইনস আস উইথ ফ্রেশ এয়ার। আচ্ছা মর্নিং এন্টারটেইনস, এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই। আমরা জানি ট্যাগের সিস্টেমটাও অক্সিলারি, ট্যাগ আর ইন্টারোগেটিভ প্রায় সেম না, সব জায়গায় অক্সিলারি ভার্ব খুঁজতে হয়। তাহলে এই এস আছে, এসের জন্য আমাদের কি নিতে হবে? ডাজ। কি নিব? ডাজ নিব। বাকি নট আছে, নট নাই, তাহলে কি নিব? নট একটা নিব। কি নিব? নট নিব। যে ডাজেন্ট। এবার সাবজেক্টটা কি হবে বলেন তো? ডাজন্ট, হি শি ইট, কোনটা হবে বলো? ইট হবে। কি হবে? ডাজন্ট ইট। কেন? এটা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, ঠিক আছে, বা কোনো প্রাণীকে বোঝাচ্ছে না, তাহলে হবে কি? ডাজন্ট ইট। মনে রাখবো অনেক ক্ষেত্রে যদি প্রাণীকে নাও বোঝায়, ধর এখানে প্যান তো এটা একটা ম্যাটেরিয়াল, ঠিক আছে না? তাহলে এটার জন্য ইট, কিন্তু যদি এখানে প্যান্স দেয়, যে অ্যাস দেয়, তাহলে তার জন্য আবার দেয়া হবে। প্লোরাল হইলে আবার দে, এটা প্রাণী হোক, বস্তু হোক, বা কোনো জিনিস হোক, প্লোরাল হইলে এটার জন্য কি দিব? দ্য মেমোরিজ অফ মাই চাইল্ডহুড। এই দেখো, দ্য মেমোরিজ মানে কি? স্মৃতিগুলো, অফ মাই চাইল্ড মানে আমার শৈশবের স্মৃতিগুলো, ওয়াজ ইন্টারেস্টিং। তাহলে ওয়াজন্ট ইট দেওয়া যাবে না, ওয়াজন্ট দে, কারণ দ্য মেমোরিজ বলছি আমি, মানে হোক এটা মানে তোমার ব্যক্তিবাচক না হোক, কিন্তু যদি এটা প্লুরাল জাতি হয় তার জন্য কি দিব? দেয়া দিব। আমি একটু এখানে বলে দিলাম আর কি এক্সট্রাভাবে। তাহলে এটা কী হবে? ডাজন্ট ইট। নো ওয়ান শুড মিস দ্য অপরচুনিটি। শুড আছে, তাহলে শুডের সাথে কি দিব? শুড ডন্ট দিব না? কি দিব না? সাইদ দিব না। কেন দিব না বলো তো? শুড তো আমি লিখবো, আমি এখানে শুড লিখলাম, শুড আছে, শুড লিখে ফেললাম। এবার নট দিব না? কি দিব না? দিব না কেন? বাক্যটা নেগেটিভ, বাক্যটা এই নেগেটিভ, যে নো আছে, বাক্যটাতে কি আছে? তার নেগেটিভ জাতীয় কিছু থাকলে এখানে নট আর দেওয়া যাবে না। তখন এই যে এখানে আছে নো ওয়ান, আর নো ওয়ানের জন্য কি হয়?
নো ওয়ান থাকলে কি হয়, দে হয়। বলেন যদি বাক্যে নো ওয়ান থাকে, তারপরে তোমার নান থাকে, নো বডি থাকে, তার জন্য আনসারটা কী হবে, দে হবে। লাস্টে কী হবে, প্রশ্নবোধক হবে। কী হবে, প্রশ্নবোধক। এরপরে দেখো হ্যাভ এ ট্রাই, এইটা একটু লক্ষ্য করে, এটা এইগুলোতে ভুল করে। হ্যাভ এ ট্রাই, তখন অনেকে দেয় হ্যাভ অন। আচ্ছা হ্যাভটা কোথায় আছে তোমরা বলো তো, শুরুতে। হ্যাভ শুরুতে থাকলে কি হয়, এক অক্সিলারি ভার্ব ধরলে লাস্টে যদি প্রশ্নবোধক থাকে তাহলে হয় ইন্টারোগেটিভ। এটা কি লাস্টে প্রশ্নবোধক আছে? তাহলে হ্যাভ শুরুতে, তাহলে হ্যাভ হতো এ কাইন্ড অফ ভার্ব, একটা অক্সিলারি ভার্ব না। ঠিক আছে, যে হ্যাভ দিয়ে শুরু করছে, এই কী দিয়ে শুরু করছে, তার মানে এটা কী দিয়ে শুরু করছে, ভার্ব দিয়ে। কী দিয়ে, ভার্ব দিয়ে। এইখানে অনেকে লিখে ফেলে হ্যাভন্ট। হ্যাভন কখন লিখবো, যদি তার আগে একটা সাবজেক্ট থাকতো তখন আমি হ্যাভন বা হ্যাজন লিখতে হতো। নাকি সাবজেক্ট আছে এটার আগে, তাহলে আমি কি লিখবো, হ্যাভ একটা কি ভার্ব। আর ভার্ব দিয়ে শুরু হলে আমি কি বলছি, কোনো কিছু বলার নাই, উইল ইউ। কী দিব, উইল ইউ। অনেক আনসার দেওয়া যায়, অনেক আনসার দিব না, উইল ইউ ইজ বেটার। শেষ, উইল ইউ। এটা ক্লিয়ার হয়েছে স্যার? হ্যাঁ, আচ্ছা এবার আসেন একটু দেখেন। এখানে হচ্ছে ক্যাপিটাল অ্যান্ড পাংচুয়েশন মার্ক ওয়ার নেসেসারি ইন দ্য ফলোয়িং টেক্সট। ওকে, ওয়াই আর ইউ গোয়িং টু বরিশাল সেড ফাদার। আচ্ছা আমরা যদি ইনডিরেক্টলি একটু যাই, দেখো এগুলো কিন্তু কঠিন না, কিন্তু আমরা সবাই ভাবি যে ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্ক সহজ, এগুলো স্যার হ্যাঁ এটা পারবো। আসলে গোড়ার ডিম পারে, এরা এইটাতে গিয়ে ভুলটা করে। পরীক্ষায় মানে অন্য গ্রামারগুলো মোটামুটি পারে, কিন্তু এইটা পারে না। আমি যে বলি এইটা দিয়ে ভুলটা করে আসে, একদম 100% এটা শিওর যে ওরা ভুলটাই করে এইটাতে। কারণটা কি, ক্যাপিটাল ফাংশন মার্কেটটা বুঝে না সেন্টেন্সটা কই শেষ কেমনে কি। ঠিক আছে, এটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে রেগুলার। তাকাও সহজ মার্কগুলো প্র্যাকটিস করলেই সহজ হয়, কারণ এটা সহজ বিদায় যে অবহেলায় থাকে। ধর্ম, আমাদের যে ধর্ম শিক্ষা আছে, অবহেলায় পড়ে ধর্মতে এ প্লাস কয়জনে পাও, বলে সহজ, ধর্ম তো পারি সহজ। এ প্লাস কয়জনে পাই বলো আমারে, ঘরে একটা খুঁজে পাওয়া যায় না। ধর্মতে এ প্লাস পায় না, ধর্ম এত শেষ, ধর্মতে এ প্লাস কেন পাও না? ঠিক আছে, ধর্মতে এ প্লাস পায় না। ধর্মে কেন এমসিকিউ তোমার 20টা হয়, 18টা হয়, 19টা হয়, ধর্মতে এমসিকিউ 30টা হওয়ার কথা। আসো, ওয়াই আর ইউ গোয়িং, ওয়াই আর ইউ গোয়িং মানে তুমি কেন যাচ্ছ টু বরিশাল সেড ফাদার। কে বলছে, বাবা বলছে। আচ্ছা এখানে কিন্তু একটা বাক্য শেষ, লক্ষ্য করে, এটা ন্যারেশনের সিস্টেম না। তারপরে বোঝা যাচ্ছে ন্যারেশনের সিস্টেম হচ্ছে, এটা হচ্ছে রিপিটেড স্পিচ। হোয়াই আর ইউ গোয়িং টু, আমরা জানি রিপিটেড স্পিচের এই মাথা ওই মাথা কী হয়, ইনভার্টেড কমা হয়। তার আগে মনে রাখবে, তার আগে বাক্যটা যেটা সেটা দিয়ে নিতে হবে। এটা যেহেতু প্রশ্নবোধক দিয়ে এরপর ইনভার্টেড কমাটা দিতে হবে। আর সেড ফাদার, এটা এখানে কী দিতে হবে, ফুল স্টপ। আর এখানে হোয়াই ডাব্লিউটা সবসময় বড় হাতের আছে। আর একটা কি মিসিং, কে বলতে পারবা, হোয়াই আর ইউ গোয়িং টু বরিশাল। আর একটা কি মিসিং এখানে, গোড়ার ডিম, ইনভার্ট কমা তো দিলাম, বি এর বিটা বরিশাল হবে, বরিশালের বিটা কী হবে, বড় হাতের হবে। কোথায় কমা দিতে হবে, এখানে কোথায়, বরিশালের পরে কমা কেন দেবো, প্রশ্নোত্তর দিলাম না। কমা দিব কখন, যদি এটা অ্যাসার্টিভ বাক্য হইতো, অ্যাসার্টিভের ফুল স্টপের বদলে এখানে হয়তো কমাটা, আর ফুল স্টপটা হইতো কোথায়, সেট ফাদারের পরে। অ্যাসার্টিভে কোথায়, অ্যাসার্টিভে মানে অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভে যদি সেটটা পিছনে থাকে, সেটটা কোথায় থাকে, তখন অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভের যে ফুল স্টপটা আছে, ঠিক আছে, ওই ফুল স্টপটা দিব রিপিটেড ভার্বের পরে। আর রিপিটেড ভার্বের যে কমাটা থাকে এটা দিব ওই অ্যাসার্টিভ বা ইম্পারেটিভ সেন্টেন্সের পরে বসাই দিব কমাটা, ফুল স্টপটা দিব পরে। কিন্তু যদি এটা ইন্টারোগেটিভ থাকে, এক্সক্লেমেটরি থাকে, তাহলে আর আগে পড়ার দরকার নেই। এখানে ইন্টারোগেটিভ আর এক্সক্লেমেটরি মার্ক বসাই দিব, ফুল স্টপটা নেব কোথায়, পরে। মনে থাকবে তো? তাহলে এখানে আর একটা মিসিং কোনটা ছিল, বরিশাল। বরিশাল কি একটা একটা বিভাগের নাম, ঠিক আছে না? তাহলে এটা কি দিব, বি দিব। জায়গার নামের পূর্বে কী হবে, বড় হাতের অক্ষর হবে। আসো, এরপর বলছে আই ওয়ান্ট হবে না, এখানে হবে, আচ্ছা যাই হোক, আই ওয়ান্ট টু বাই সাম ইম্পর্টেন্ট, ওয়ান্ট হোক বা ওয়ান্ট হোক, ঠিক আছে। আই ওয়ান্ট টু বাই সাম ইম্পর্টেন্ট বুকস সেড সাদ। সাদে বলছে, কে বলছে, আবার রিপিটেড ভার্বটা কোথায়, পিছনে। তাহলে আগে এখান থেকে শুরু, কোন জায়গা থেকে, এখান থেকে ইনভার্ট কমা শুরু, ইনভার্ট কমা শেষ, ইনভার্ট কমা কি আগে। এখন বাক্যটা দেখি, আই ওয়ান্ট টু বাই সাম ইম্পর্টেন্ট বুকস, এটা কি অ্যাসার্টিভ না? অ্যাসার্টিভে কী হয়, ফুল স্টপ। এবার অ্যাসার্টিভে কী হয়, কিন্তু যেহেতু রিপিটেড ভার্বটা পরে, যে তুমি যে প্রশ্নটা করছিলা, রিপিটেড ভার্বটা যদি পরে, তাহলে এখানে কিন্তু ফুল স্টপ দেওয়ার কথা। এই ফুল স্টপটা এখানে না দিয়ে ফুল স্টপটা দিবে কোথায়, এইখানে। আর এই যে
রিপিটেড ভার্বের পরে আমি একটা কমা দিই না, এই কমাটা হবে কোথায়? এইখানে। কথা ক্লিয়ার? কমাটা হবে কোথায় আমার? এইখানে। ওকে, আচ্ছা আসো। এরপরে বলছে এরপরে কি বলছে? কোথায়? কই কই কই, এটা না? ডু ইউ নিড মানি? তোমার কি টাকার প্রয়োজন? কে বলছে? বাবা বলছে, ঠিক আছে। ফাদার ডোন্ট গো। হ্যাঁ, এখানে বলছে ডু ইউ নিড মানি? তোমার কি টাকার দরকার? কে বলছে? ওর বাবা বলছে। একটু ছোটো করে দিই। ডু ইউ নিড মানি? তোমার কি টাকার প্রয়োজন? এই ডো থেকে একটা ইনভার্টেড কমা শুরু। কোন জায়গা থেকে? ডো থেকে একটা ইনভার্টেড কমা শুরু। ডু ইউ নিড মানি, এখানে একটা প্রশ্নবোধক হবে। কি হবে? এবং আর একটা ইনভার্টেড কমা শেষ। বাবা জিজ্ঞেস করছে ডু ইউ নিড মানি? এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিটা বড় হাতের হবে। গুড। মানে ইনভার্টেড কমার এখানে সবসময় শুরুতে বড় হাতের অক্ষর হয়। কথা ক্লিয়ার? তাহলে এখানে ডু ইউ নিড মানি? তোমার কি টাকার প্রয়োজন? এরপরে ও কি বলছে? দেখো, ডু ইউ নিড মানি কথাটা যে কে বলছে এটা উল্লেখ করে দেয় নাই। এটা কি করে দেয় নাই? উল্লেখ করে দেয় নাই, মানে রিপিটেড ভার্বটা বলে নাই। না বলো, এটা যে বাবা বলছে, তার মানে বাবার কথা কিন্তু এখানে শেষ। শেষ মানে ইনভার্টেড কমা শুরু, ইনভার্টেড কমা শেষ। এরপরে যে এখানে ও যে বলছে স্যার ইয়েস, ইয়েস এখানে বলছে না ইয়েস ফাদার, ইয়েসের এখানে কি হবে? ও আচ্ছা, এখানে ডু ইউ নিড মানি, এখানে কিন্তু একটা প্রশ্নবোধক দিয়ে ইনভার্টেড কমা দিতে হবে। পরে এইখানে এক পাশে ইনভার্টেড কমা, কথা বুঝবা। বাবার কথা কিন্তু এখানে শেষ, আর ওর কথা এখান থেকে শুরু। এখানে আবার নতুন করে কি দিবা? পরে এই যে ইয়েস বলছে, ইয়েসের পরে কি দিতে হবে? কমা। ইয়েসের ওয়াইটা হবে কি? বড় হাতের। এবং ফাদারটা এখানে আছে না, যে ইয়েস ফাদার বলছে, ওই পাশে আছে ফাদার, এখানে দেবো কি? ফুল স্টপ। এখানে আবার ইনভার্টেড কমাটা শেষ। কারণ এই কথাটা বলছে ছেলে, এই কথাটা কে বলছে? তাহলে ছেলের এখানে ইনভার্টেড কমা শুরু, ইনভার্টেড কমা কি শেষ, আর ফাদারটা তো আগেই শেষ। ডু ইউ নিড মানি? তোমার কি টাকার প্রয়োজন? তো ও বলছে ইয়েস ফাদার। এরপরে ওর বাবা কি বলছে দেখো, তাকাও। ওর বাবা বলছে দেখো, ডোন্ট গো অ্যালং অ্যাজ টাইম ইজ নট গোয়িং ওয়েল। একা যাবে না যেহেতু সময় খারাপ। এই কথাটা আবার ওর কথার পরে ওর বাবা বলছে। তারপর বোঝা যাচ্ছে আবার নতুন করে ইনভার্টেড কমা শুরু, এবং ডিটা কী হবে? বড় হাতের। অ্যান্ড ডোন্ট গো অ্যালং অ্যাজ টাইম ইজ নট, যেহেতু তা এই একা যাবে না যেহেতু সময়টা ভালো না। আচ্ছা, এখানে ইনভার্টেড কমা শেষ। লাস্টে দেখো ফুল স্টপটা ওরা দিয়ে দিচ্ছে। আর ফুল স্টপটা না দিলে আমরা কি দিতাম? প্রশ্নবোধক। ডোন্ট দিয়ে যে শুরু, ডোন্ট এটা অক্সিলারি ভার্ব না, প্রশ্নবোধক দিতাম কি না? হ্যাঁ না ভাইয়া, এটা তো ইম্পারেটিভ। গুড বয়, আমরা প্রশ্নবোধক দিতাম না, কারণ খালি অক্সিলারি ভার্ব দিয়ে ডোন্ট দিয়ে থাকলে ডো ডা ডো ডিড, তারপরে ডোন্ট এবং ডিডন্ট থাকলে এটা কি তোমার ইন্টারোগেটিভ না। লাস্টে একটু লক্ষ্য করতে হবে, এইটা কিন্তু ডোন্ট দিয়ে কিন্তু ইন্টারোগেটিভও হয়, এই সরি ইম্পারেটিভও হয়। কি হয়? তাহলে এটা হচ্ছে ইম্পারেটিভ, তাহলে ফুল স্টপই থাকবে। আমি কি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি এটা স্যার? আমরা 11 করেছি আজকে, কত এরপরে 9 করেছি, 6 করেছি, 5 করেছি, তাই তো? আর সামনের ক্লাসের পড়াটা কি হবে বলেন? 7 নম্বর করাবো, তারপরে 8 নম্বর সাফিক্স ফ্রেজ করাবো, ঠিক আছে? সাফিক্স ফ্রেজের জন্য অবশ্যই আগে সামনের ক্লাসে মেবি আগে নাউন প্রনাউন করাবো, মেবি। পরে আবার ওইখানে 1 নম্বরটা বাকি আগে করাইছি, আবার করাবো, ঠিক আছে? মানে পুরো বোর্ড একটা ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? হ্যাঁ 10 কে, আচ্ছা কানেক্টরটা করাবো।